কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পুণ্য লোভাতুর মানুষ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে পুণ্য অর্জনের জন্য। কারণ গঙ্গা এবং সাগরের এই যে সমন্বয়, আর যেখানে রয়েছে কপিল মুনির মতো আশ্রম, সেইখানে মানুষ আসে পুণ্য লোভের আশায় পৌষ সংক্রান্তিতে। কিন্তু এখানে রেখে যায় সেই লক্ষ লক্ষ মানুষ তাদের উচ্ছিষ্ট, তাদের আবর্জনা। এই আবর্জনার পাহাড় আগামী দিনে যাতে পরিবেশকে দূষিত না করে, এই রকম একটা পরিকল্পনা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে একদল মানুষ পরিশ্রম করে চলেছে। ये हम लोग अपना स्वेच्छा से करता है, मनुष्य के भलाई के लिए, वातावरण के परिवेश के भलाई के लिए ये हम लोग अपना इच्छा से कर रहे हैं। तो यहाँ हम लोग अपने मन से आए हैं कि वातावरण साफ रहे, कोई भी प्रदूषण ना हो, परिवेश सुरक्षित रहे, कोई भी बीमारी ना हो, इसी कारण से हम लोग अपना काम कर रहे हैं। 6 বছর ধরে আমরা গঙ্গাসাগর মেলায় এই পুরো 8টা পয়েন্ট হয় এখানে আমাদের। যে গঙ্গাসাগর মেলায় তো অনেক রকমের কাজ হয়, কিন্তু এই কাজটার দিকে খুব একটা নজর সর্বত্রই সবার থাকে না। এখানে যত পুণ্যার্থী আসেন, যত অফিসিয়ালস আসেন, যত প্রশাসনের লোকজন আসেন, সবারই সমস্ত রকমের অ্যাক্টিভিটির পরই কিছুটা অংশ তো থেকেই যায় যেগুলো আর কাজে লাগে না। এত পুণ্যার্থী আসেন, যারা স্নান করেন তাদের জামা কাপড় ছেড়ে যান। এত প্রশাসনের লোকজন আসেন, তাদের প্রতিদিনের খাওয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাওয়া, পুজো দেওয়ার পর যে ওয়েস্টটা থেকে যায়, এইগুলোর দিকে আর নর্মালি কারোর নজর থাকে না। তো আমাদের ইচ্ছে ছিল যে পরিবেশের নিয়ে যেহেতু আমরা কাজ করি গোটা পশ্চিমবঙ্গে, আমাদের প্রতিষ্ঠান আমরা সুষম জলপ্রপাত, তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই কাজটার মধ্য দিয়ে চেষ্টা করব যে একটা বড় স্লোগান আমাদের রাজ্যের, যে সব তীর্থ বারবার, गंगासागर একবার। তো সেই गंगासागरेर निर्मलता रक्षार जন্য আমরা এই কাজটা করি। हमको काम करने में बहुत अच्छा लगता है, ठीक है। पोल्यूशन कम होता है, जितना डस्टबिन का डस्ट हम लोग साफ सफाई करता है, इसका होता है स्वच्छ भारत कम, ठीक है। আসলে আমরা এই আস্তাকুটটাকে ভীষণ অচ্ছুতভাবে দেখি, কিন্তু এই নোংরা আবর্জনাটাকে পরিষ্কার না রাখলে আমার পৃথিবীটা কিন্তু বাসযোগ্য হবে না। তাই যারা এই পৃথিবীকে ভালোবাসে, পৃথিবীর হাওয়া বাতাস, মানুষ, পশু পাখি, তারা উপেক্ষা করতে পারে না। আমাদের এখানে কয়েক টন ময়লা আসে প্রতিদিন। আমাদের দক্ষ সমস্ত নির্মল সাথীরা রয়েছে, নির্মল বন্ধুরা রয়েছে, তারা নিজ হাতে সমস্ত ওয়েস্টকে আলাদা করে। কিছু ওয়েস্ট আছে যেগুলোকে বিক্রি করা হয়, এবং ওই কাবাডিওয়ালা যারা নিয়ে যায় তারা বলে দেয় যে কীভাবে ভাগ করলে পরে বিক্রি করতে সুবিধা হবে তাদের, তো সেরকমভাবে তাদের আলাদা করে দেওয়া হয়। আর ওখানে আপনারা দেখবেন, ওখানে আমাদের যেগুলো পচনশীল ওয়েস্ট সেগুলো দিয়ে সব সারের পিট তৈরি করা হয়েছে। কয়েক কুইন্টাল সার আমরা এখান থেকে প্রোডাক্ট করব, এবং পরবর্তী সময় সাগর আইল্যান্ডে এই সারগুলোকে বিভিন্ন চাষবাসের কাজে আমরা এগুলোকে দিয়ে যাব। কিছু ওই মাল্টি লেয়ার প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো কোথাও বিক্রি হয় না, কোথাও আমরা পাঠাতে পারি না, সেইগুলো নিয়ে একটা টেনশন হতো আমাদের যে কি করব। ওগুলো আমরা নিয়ে যেতাম, এরপরে ছোট ছোট করে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে দিতাম। তো এবারই একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সংযোগ ঘটেছে, যে প্রতিষ্ঠান এই সমস্ত যেগুলো নন বায়োডিগ্রেডেবল অথচ যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা মাল্টি লেয়ার প্লাস্টিক, যেগুলো অন্য কোথাও বিক্রি হয় না, যেগুলো কেবলমাত্র ফুয়েল হিসেবে কাজে দেয়, বিভিন্ন সিমেন্ট ক্লিনিং যে কারখানাগুলো আছে সেখানে ফুয়েল হিসেবে কাজে দেয়। তো আমাদের সৌভাগ্য, কপিল মুনির এটা হচ্ছে যে আশীর্বাদ, আমাদের গঙ্গাসাগর মেলার আশীর্বাদ, যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সঙ্গে এবছর যুক্ত হয়েছে আমরা, যারা গঙ্গাসাগর মেলার এই সমস্ত এন্টায়ার এই প্লাস্টিকগুলোকে আইল্যান্ড থেকে মেনল্যান্ডে নিয়ে যাবে এবং সেগুলো রিসাইকেল করবে, কোনোগুলো আবার ফুয়েল হিসেবেও ব্যবহার করবে। আমরা প্লাস্টিককে অসুর মনে করি, কিন্তু যদি খুব ভালো করে আমরা অ্যানালিসিস করি, প্লাস্টিক কিন্তু অসুরটা নয়, অসুর হচ্ছে আমরা নিজেরা। কেন? প্রতিটা প্লাস্টিক কেন, যে কোনো শুকনো আবর্জনাকে বা ভিজে আবর্জনাকে আমরা যদি আলাদাভাবে সঠিক জায়গায় রাখতে পারি, তাহলে এই আবর্জনা যেটা আমরা দেখি 100% পড়ে থাকছে ল্যান্ডফিলে বা এদিক ওদিক ছড়িয়ে থাকে, সেই আবর্জনার কিন্তু 95% রিসাইক্লেবল। তাহলে যে কোনো ছোট ছোট প্লাস্টিক আমি বলছি যেগুলো রিসাইক্লেবল হয়, যেমন পলিপ্রোপিলিন, পলিইথিলিন,
হ্যাঁ, বা হার্ড প্লাস্টিক, যেগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক্সের রেঞ্জ আছে, এইচটিপি, এলডিপি, এইগুলো কিন্তু বিভিন্নভাবে এগুলোকে রিসাইকেল করা যায়। তার মানে এটা আগে একটা প্লাস্টিকের টেবিল, সেই প্লাস্টিকের টেবিল যখন আমি ফেলে দিলাম বা আমি কাবাডিওয়ালাকে দিয়ে দিলাম, তারা কিন্তু নিয়ে গিয়ে এগুলোকে শ্রেড করবে, ওয়াশিং করবে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গিয়ে সেটা থেকে আবার দানা তৈরি করবে। আচ্ছা, সেইগুলো কিন্তু আবার নতুন একটা ফর্মে চলে যাবে, যেটা টেবিল ছিল তার থেকে হয়তো চেয়ার তৈরি হয়ে গেল। তার মানে এই প্লাস্টিকটা কিন্তু রিসাইকেল হচ্ছে, কিন্তু এই প্লাস্টিক আমরা যখন কোথাও আমাদের অ্যাওয়ারনেস ছাড়া ফেলে দিই, তখন সেই প্লাস্টিকটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ফর দ্য এনভায়রনমেন্ট। এমন অনেক প্লাস্টিক আছে যেগুলো রিসাইকেল হয় না, যেরকম মাল্টি লেয়ার্ড প্লাস্টিক, এমএলপি মানে যেমন ধরুন চিপস, কুরকুরের প্যাকেটসে যেগুলো হয়, এইরকম শেকর বা গুটখা জাতীয় যে সমস্ত প্লাস্টিকগুলো আছে, এগুলো কি হবে? এগুলো রিসাইকেলের কোনো জায়গা নেই কিন্তু। তার মানে এখানে কি হলো, একদিকে প্লাস্টিক আছে, একদিকে আছে অ্যালুমিনিয়াম, এই দুটো এমন জুড়ে আছে যে এটাকে আলাদা করা যাচ্ছে না। তারপরে না আমি সেখানে অ্যালুমিনিয়ামকে রিসাইকেল করতে পারছি, না আমি প্লাস্টিককে রিসাইকেল করতে পারছি। এই রকম ধরনের যে জিনিসগুলো, বা 50 মাইক্রনসের নিচে যে প্লাস্টিকসগুলো আছে, মানে অনেক প্লাস্টিক আছে যেগুলো নন রিসাইক্লেবল এখনো অবধি, সেইগুলো সেই রকম প্লাস্টিকও কিন্তু ব্যবহার হয়ে যাবে। এবং যদি দেখা যায় যে কোনো সময় যদি প্লাস্টিক পোড়ানো হয়, দেখা যায় যে খুব দাহ্য, ঝটঝট করে জ্বলে যাচ্ছে, তার মানে সেটার ক্যালোরিফিক ভ্যালুটা বেটার, ক্যালোরিফিক ভ্যালু ইজ হাই। এই ক্যালোরিফিক ভ্যালু হাই হওয়ার দরুন এইগুলো অনেক সময়তেই প্রসেসিংয়ে ব্যবহার করা হয়। প্রসেসিংটা কি? প্রসেসিং হচ্ছে যেখানে হাই ইন্টেন্সিটির ইন্ডাস্ট্রি আছে, যেমন বড় বড় ফার্নেস আছে, যেই ফার্নেসে কি ব্যবহার করা হয়? কয়লা। এই কয়লার সাথে এই রকম প্লাস্টিককে মিক্স করে ফার্নেসে ফুয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো উই হ্যাভ টু লার্ন, আমাদের শিখতে হবে যে আমি প্লাস্টিকটা ব্যবহার করার পর আমি সেই প্লাস্টিকটাকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কাকে দেব। এটা তো একটা জীবন জীবিকার একটা বড় জায়গা হতে পারে, মানে প্লাস্টিক যেটা আমরা ড্রেনে ফেলে দিচ্ছি, বা এটা থেকে তো একটা রোজগারের জায়গা হতে পারে। অ্যাবসলিউটলি, মানে একটা রোজগার বললে ভুল হবে, এটা একদম চেইন অফ রোজগার। ইটস লাইক আ চেইন। আমরা এখন অবভিয়াসলি এই কথা একটা টার্ম আছে, মেটেরিয়াল রিকভারি সেন্টার। এখন আমরা এই প্লাস্টিকটাকে বা এই ড্রাই ওয়েস্ট, মানে এমনি ওয়েস্টটাকে ওয়েস্ট বলি না, ইট হ্যাজ বিকাম মেটেরিয়াল। সো এই মেটেরিয়াল রিকভারি সেন্টারে যখন এই যে কোনো ড্রাই ওয়েস্ট পৌঁছয়, ড্রাই ওয়েস্ট বলতে প্লাস্টিক, পেপার, কাঁচের বোতল, মানে যে কোনো ধরনের শুকনো আবর্জনা যখন পৌঁছয়, যেটা হয়তো আমরা আবর্জনাই বলবো কারণ আমার কাছে দরকার নেই, কিন্তু এই আমার কাছে দরকার নেই এটাই কিন্তু আরেকজনের কাছে দরকার আছে। কেন? সে এই সমস্ত আবর্জনাগুলোকে ছোট 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 করে ভাগ, মানে আলাদা আলাদা সেগ্রিগেট করছে। সেগ্রিগেট করে, যেমন পেপার চলে যাচ্ছে রিসাইক্লারের কাছে, আবার নতুন করে পেপার তৈরি হয়ে আসছে। সিমিলারলি এই প্লাস্টিকের তো আবার অনেক ভাগ, যেরকম বললাম এইচডিপি, এলডিপি, পলিস্টাইরিন, পলি ইথিলিন, পলিপ্রপিলিন, করে করে পিভিসি, বিভিন্ন ধরনের ভাগ থাকে। এই রকম ছোট ছোট ভাগে এগুলোকে আলাদা আলাদা করা হয়, এবং এই প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে ইন্ডাস্ট্রি তৈরি হয়। যেগুলো রিসাইক্লেবল প্লাস্টিক সেগুলো কিন্তু বেশি পড়ে থাকে না, পড়ে থাকে হচ্ছে নন রিসাইক্লেবল প্লাস্টিকটা, যেটা নিয়ে আমার কিছু করবার নেই, আমাকে বিক্রি করবার কোনো জায়গা নেই। তো সেখানে এই ইন্ডিয়া ওয়েস্ট সলিউশন বা বিভিন্ন কোম্পানি আছে যারা এই প্লাস্টিকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে ইপিআর এর মাধ্যমে, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, ইপিআর মানে হচ্ছে যেই কোম্পানিগুলো প্লাস্টিককে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছে সেই কোম্পানিদের রেসপন্সিবিলিটি এই প্লাস্টিককে ফিরিয়ে নিয়ে যাওয়ার। ওয়েস্ট বেঙ্গলে কোথাও কিন্তু প্রসেসিং সেন্টার নেই, আমাদের নিয়ারেস্ট প্রসেসিং করতে পাঠাতে হয় উড়িষ্যাতে, রাউরকেল্লার কাছে রাজগঞ্জপুর বলে একটা জায়গা। তো সে অত দূর পাঠানোর যে খরচাটা, দ্যাট কামস ফ্রম মেইনলি ইপিআর, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। তারা জানে যে কত টন প্লাস্টিক তারা ব্যবহার করলো এবং কত টন তার বাজারে গেল, তার দায়িত্ব হচ্ছে অত টন প্লাস্টিককে তাকে রিসাইকেল করতে হবে। এইখানে দেখছেন প্রচুর মানুষ কাজ করছে, তার আপনারা ভাবছেন এটা কি হচ্ছে। আসলে
যে ফেলে দেওয়া যে উচ্ছিষ্ট সেগুলো হচ্ছে খাবারের টুকরো আছে বিভিন্ন রকম, সেই জিনিসগুলোকে এখানে ফেলা হচ্ছে। এর মধ্যে খাবার থেকে শালপাতা, সবজি থেকে মানে আনাজের সমস্ত খোসা, খাবারের উচ্ছিষ্ট, টাটকা খাবার, নষ্ট হয়ে যাওয়া খাবার, শালপাতা মানে যে পাতায় খাই মূলত সেই পাতা, সমস্ত কিছুকে এখানটায় ব্যাকটেরিয়া দিয়ে এবং কাউডাং দিয়ে মিশিয়ে এখানটায় দেওয়া হয়েছে। আমরা 20-25 দিন পরে সে এটাকে আরেকবার উলট পালট করাবো, করার পর আবার এটাকে এরকমভাবে রাখবো। মূলত এটা হচ্ছে যে এয়ারের টাইট করে দেওয়া হয়েছে, মানে এয়ারেশনটা এর ভেতর দিয়ে হবে না, এর ভেতরে একটা পচন ক্রিয়া হবে যেহেতু ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে। তারপর এটাকে 35 থেকে 40 দিনের মাথায় এই কম্পোস্টটা আমাদের রেডি হয়ে যাবে। আমরা তখন সেটাকে সার হিসেবে জমিতে ব্যবহার করতে পারবো উইথ টেস্টিং। এত কেমিক্যাল সার দিয়ে দিয়ে মাটির যে গুণগত মান দ্যাট হ্যাজ কাম ডাউন, এতটাই ডাউন হয়ে গেছে, মানে আমাদের ফুড সিকিউরিটি কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে। বিভিন্নভাবে তো আমরা মানে এটা অন্যদিকে হয়তো লাইন আপ করবার চেষ্টা করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাটির উর্বরতা এতটাই কমে গেছে যে কখন আমরা ফেমিনের সম্মুখীন হব আমরা জানি না। আমরা তো ভাবি টাকা থাকলে আমি খেতে পাবো, সেই জায়গা থেকেই ভাবনাটা। টাকা থাকলেও আমরা খেতে নাও পেতে পারি। ইট হ্যাজ কাম টু দ্যাট সিচুয়েশন। তো আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে কম্পোস্ট, প্রপার কম্পোস্ট তৈরি করা ভীষণ দরকার এবং সেটা ফার্মারের কাছে পৌঁছে দেওয়াটা প্রচণ্ড দরকার। পরিবেশ তো আমাদের বন্ধু, ওটাকে যদি আমরা ঠিকঠাক না রাখি তাহলে আমরা ঠিক থাকতে পারবো না। Bond 24, the aura of Bengal.